নমস্কার, আমি আবার ফিরে এসেছি আমার কনসেপ্টের ঝুড়ি নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল ইউটিউব 221B। আজকের টপিক চ্যাপ্টার 2 অফ ব্ল্যাকস ফিল্ড গাইড ফর হান্টার্স। আচ্ছা, এই ব্ল্যাকস ফিল্ড গাইড ফর হান্টার কেন এই নামটা? অ্যাকচুয়ালি 1800 সালের আশেপাশে বা তারও কিছু আগে যারা এই জাতীয় কাজ করতো, যাদেরকে আজকের দিনে আমরা প্যারানর্মাল ইনভেস্টিগেটর বা ঘোস্ট ইনভেস্টিগেটর বলি বা মনস্টার হান্টার বলি, এরা তখনকার দিনে হান্টার বলেই পরিচিত ছিল। কারণ তারা শুধুমাত্র ভূতের পেছনেই ধাওয়া করতো না, তারা বিভিন্ন রকম মনস্টার্স, ওয়্যারওয়ুলফ বা লাইকেনট্রপ যাদেরকে বলা হয়, ভ্যাম্পায়ারিজম, উইচক্রাফট, এদের অনেককেই এরা করতো, চেস করতো। অ্যান্ড আলটিমেটলি এটার জন্য অনেক রকম বাজে জিনিসপত্র হয়েছে, যেগুলো সত্যি কালো দাগ ফেলে গেছে ইতিহাসের পাতায়। সেগুলো ছাড়লে মোটামুটি এই জাতীয় কাজের মধ্যে যারা থাকতো তাদেরকে হান্টার বলা হয়। তো এই হান্টিং রিলেটেড কোনো বই আমি খুব একটা পাই না। ইভেন যদি আমি অকাল্ট অনুযায়ী ওই অ্যাগ্রিপার অকাল্ট ফিলসফিও বলি, বা আমাদের এই 3 বুকস অফ সলোমন বলি, এইখানেও রিচুয়ালস বলা আছে, কনসেপ্টস বলা আছে, কিন্তু কোনো রকম প্র্যাকটিক্যাল নেই, আর কোনো ক্রিপ্টোজোলজিক্যাল কোনো ব্যাখ্যাই নেই। যেগুলোতে ব্যাখ্যা আছে, ইভেন আমাদের এখানেও, আমাদের এই ধর্মেতেও, হিন্দুইজমেও এরকম অনেক রকম ব্যাখ্যা আছে, কিন্তু সেই ব্যাখ্যাগুলোতে ঠিক হয় অনেক পড়তে হয়, নয় অজানা থেকে যায়। তো সেই জন্য আমি এই বইটা আরও বেশি করে লিখেছি, মিন করে হান্টারদের, অ্যাকচুয়ালি তো হান্টারদের নয়, এটা আমার বিলিফকে জাস্ট আমি এক্সপ্রেস করেছি ওয়ার্ডসের মাধ্যমে। তো আমার সেকেন্ড চ্যাপ্টার হলো গড ভার্সেস গড। নাও, গড অ্যান্ড গড, এটার মানেটা কি? আমি অ্যাকচুয়ালি লিখেছি ক্যাপিটাল জি, ক্যাপিটাল ও, ক্যাপিটাল ডি অ্যান্ড স্মল জি, স্মল ও, স্মল ডি। এটা প্লিজ আমি রিকোয়েস্ট করব, কেউ হার্ট হবেন না, এটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত বিশ্বাস। আমি জানাচ্ছি, যদি আপনাদের কারুর আমার বিশ্বাসটাকে মনে হয় গ্রাহ্য, তিনি করবেন। যদি কারোর মনে হয় যে না এটা ভুল বা কিছু, ঠিক আছে, আমার তাতে কোনো রকম অসুবিধা নেই। কেউ খারাপভাবে নেবেন না আমার বিশ্বাসটাকে। আমার বক্তব্য এই চ্যাপ্টারে যে একদম শুরুতে, মানে ইউনিভার্সের শুরুতে নয়, কিন্তু একদম সৃষ্টির শুরুর কথা আমি বলছি। এই সৃষ্টির শুরুতে কিছু ছিল না, এমটি স্পেস ছিল, মানে বিগ ব্যাং টিগ ব্যাংয়ের আগে একদম এমটি স্পেস, একদম ফাঁকা জায়গা। এবার এই ফাঁকা জায়গার মানে হচ্ছে যেটাকে আজকের দিনে আমরা স্পেস বলে জানি, সেটা। এই স্পেসে মেবি সাডেনলি একটা স্মল পার্টিকেল, একটা সিঙ্গেল ডট তৈরি হয়েছিল। কোথা থেকে ডটটা এলো? অ্যাকচুয়ালি ডট ছিলই, কিন্তু সেই ডটটা হঠাৎ করে কনসাসনেস পেল, তার মধ্যে প্রাণ না, একটা কনসাসনেস কাজ করলো, যে সে আশপাশটাকে ফিল করতে আরম্ভ করলো। কীভাবে ফিল করলো? হয়তো কোনো রকম ফিজিক্যাল লজ আছে যেটা আমরা এখনও বুঝিনি, কিন্তু নিশ্চয়ই করলো, কারণ সেটা না করলে তো এতগুলো জিনিস এক্সপ্লেন করা খুবই টাফ। যেমন মানুষ বলে যে যদি ভগবান না থাকবে তাহলে এইগুলো কি করে হলো। আমারও সেরকমই বক্তব্য, যে যদি একটা কনসিয়াসনেস না থাকবে তাহলে এত কিছু পসিবল কি করে হয়, এত কিছু প্রত্যেকটা টাইম টু টাইম, লাইন বাই লাইন, পর পর এই আমাদের ডিএনএর ফর্মেশন হোক বা যাই, কী করে পসিবল? তো একটা কনসিয়াসনেস কোথাও ছিল, মেবি সেই অরিজিনালি আমি কথা বলছি, যেটা একদম ডট দিয়ে শুরু হয়েছে। এই যে ডট, এই ডটটা কী করে এলো আমি জানি না, কিন্তু এই ডটটা টাইমের, মানে সময় রেখার বাইরে এক্সিস্ট করেছিল। যখন সময়রেখা তৈরি হয়নি বা সময়রেখা তৈরির আগে এটা হয়েছিল, তখনও ফিজিক্যাল লজ কিছু তৈরি হয়নি। এরকম কিছু ছিল না যে পার্টিকেলটা অ্যাট্রাক্টেড হবে বা রেপেল হবে, পার্টিকেলটা গ্র্যাভিটেশনাল ফোর্স দেখাবে, বা পার্টিকেলটা ম্যাগনেটিক ফোর্স দেখাবে, বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দেখাবে, এগুলো তখনও ডিসাইডেড ছিল না। এরকম একটা সময়ের কথা বলছি যখন আমাদের জানা বা অজানা ফিজিক্স ছিল না, ফিজিক্যাল লজ এক্সিস্ট করতো না,
একটা জাস্ট ডট যে কনসিয়াসনেস পেয়েছে, যে আশেপাশটাকে ফিল করতে পারছে, কিন্তু আশেপাশে কিছু নেই তো ফিল করার, তখন এটা আমি কথা বলছি। এরকম একটা যদি ধরে নেওয়া যায় যে একটা ডট এক্সিস্ট করেছে, এইটা এই যে এক্সিস্ট করলো, এটার একটা ভাইব্রেশন থাকতে হবে। মানে সেই ডটটা নড়ছিল, নড়তেই হবে, কারণ না যদি নড়ে তাহলে তো সে কিছুই করতে পারবে না। তাকে একটু হলেও মুভমেন্ট করতে হয়েছে, সেটা যদি এইটুকু কাঁপুনির মতো হয়, ভাইব্রেটিং করছিল, তাকে ভাইব্রেট করতে হবে, নয়তো সেটা এক্সিস্ট করবে না। আমাদের পৃথিবীতে বা আমাদের ইউনিভার্সের যে কোনো জিনিস যাই আছে, যাই এক্সিস্ট করে, সেটা ভাইব্রেট করছিল। তাহলে আমি এরকমও বলতে পারি যে হয়তো ভাইব্রেট করছিল বলেই তার মধ্যে কনসিয়াসনেস এসছে, হয়তো একটা পাথরেরও কনসিয়াসনেস আছে, আমরা বুঝতে পারি না। যাই হোক, তো এই যে প্রথম ভাইব্রেশনটা হলো বা শুরু হলো, এই টাইমটাকে ধরে নেওয়া যায় যে অরিজিনাল টাইম লাইন, মানে সময়রেখার একদম শুরু। এটা এইভাবে চলে গেছে সময়রেখাটা, এইখান থেকে শুরু। এই ডটটা অবশ্যই করে ভাবতে পারতো, কারণ না ভাবলে এত কিছু করা কীভাবে সম্ভব আমি জানি না। নিশ্চয়ই তার মধ্যে কোনো থিঙ্কিং মেকানিজম ছিল, হয়তো থিঙ্কিংয়ের জন্য যে মেমোরি স্টোর করতে হয় সেটা ছিল না, হয়তো বাকি ডটগুলোকে সে ইউজ করতে, যেরকমভাবে আমরা আজকের দিনে কম্পিউটারকে 0 আর 1-এ ভাগ করে নিয়েছি। মানে অনেক সময় রেজিস্ট্যান্সকে ধরে নিয়েছি, অনেক সময় ট্রানজিস্টার্সকে ধরে নিয়েছি, মানে 0 আর 1-কে বোঝানোর, অনেক সময় লাইটের মাধ্যমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছি। মোট কথা আমরা 0 আর 1 ধরেছি। হতে পারে তার থেকেও কমপ্লেক্স কোনো সিস্টেম দিয়ে আমাদের ইউনিভার্স তৈরি হয়েছে, যেই সিস্টেমটা ওই ডটটা অ্যাক্সেস পেয়েছিল, যে ডটটা বলতে পেরেছিল যে এখানে একটা ডট আছে, মানে সেটা 1 আর এটা 0, বা এরকম কিছু কনসেপ্ট, কোনো কনসেপ্ট, আমি জানি না কী কনসেপ্ট, কিন্তু কোনো একটা কনসেপ্টে এই ডটটা ভাবতে পারতো। থিঙ্কিং ওয়াজ পসিবল ফর দ্যাট ডট। কিন্তু কী থিঙ্ক করবে? এটা তো ব্ল্যাঙ্ক চারিদিকে। তো ওই যে কোনো থট নেই, কোনো কনসেপ্ট নেই থিঙ্কিংয়ের, এই সময়টা সে নিজেকে ফার্স্ট ফিল করলো, মানে পুরো নিজের সব কনসিয়াসনেস দিয়ে সে প্রথম নিজেকে ফিল করার চেষ্টা করলো। আর সে যখন বুঝলো যে হ্যাঁ সে আছে, সে এক্সিস্ট করছে, তার প্রথম কোয়েশ্চেন কী হবে, যে সে কোথায় এক্সিস্ট করছে। কারণ আমাদের অনেক সময়, আমরা যেমন ঘুমের সময় অনেক সময় বুঝতে পারি না যে ঘুমিয়ে আছি না জেগে আছি, হয়তো সেও এরকম, সে হয়তো বুঝতে পারছে না যে সে আদেও আছে না যে সে নেই। তো সে যখন বুঝতে পারলো, তখন তার প্রথম কনসিয়াসনেস অ্যাওয়্যার হলো যে হ্যাঁ সে আছে। এইবার সে নিজের ইম্যাজিন করলো, সে নিজের এক্সিস্টেন্সটাকে, এই যে ইম্যাজিন করলো যে সে আছে কোথাও একটা, কোনো একটা জায়গায়, এই ইম্যাজিনেশনটা একটা সেকেন্ড ডট ক্রিয়েট করলো, মানে তারই রিফ্লেকশন ক্রিয়েট করলো, তারই একটা প্রতিচ্ছবি ক্রিয়েট করলো। এটা যেরকম আমরা আয়নায় দেখতে পাই, কিন্তু আয়নারটাকে আমরা তো ধরতে পারি না, এটা টাচেবল, মানে এটা একটা জাস্ট একটা কপি হলো। সেটা কত দূরে এই ডটটার থেকে আমি জানি না, কত কাছে আমি জানি না। কোয়ান্টাম ফিজিক্সে হয়তো কোনো এক্সপ্লেনেশন হবে, কারণ যেহেতু কোনো ফিজিক্সের ল নেই, হতে পারে ওয়ার্ম হোল যে কনসেপ্টটা আমি বলছি, আই মিন ফিজিক্স বলছে, সেই ওয়ার্ম হোল কনসেপ্টটা হয়তো তখন এক্সিস্ট করে, হয়তো মাঝখানের ডিস্টেন্সটা কোনো ম্যাটারই করে না, হয়তো দুটো গায়ে গায়ে লেগে আছে, অনেক কিছু হতে পারে। তো এই যে ডটটা, সেকেন্ড ডটটা ক্রিয়েট হলো, এই দুটো ডট কিন্তু একেবারে সিমিলার, একেবারে আইডেন্টিক্যাল, আর দুজনেই ভাবতে পারে, কারণ এ অপরের প্রতিচ্ছবি। যেই ও নিজের ইম্যাজিনেশন করলো, এটাই তো পাওয়ার ডটটার। আমরা ভগবানের মধ্যে কী পাওয়ার ভাবি? ইচ্ছা শক্তি। আমাদের মধ্যে ইভেন আমরা যদি উইল প্রকাশ করি, আমাদের অনেক সময় এরকম দেখা যায় তো যে আমরা পিন বেন্ড করছে, পাখা চালাচ্ছে, কিছু একটা মুভ করছে, তো উইল পাওয়ার দিয়ে যেহেতু পসিবল, এগুলো হতে পারে উইলটাই প্রথম ফিজিক্সের ফোর্স, যেটা আমরা এখনও এক্সপ্লেন করতে পারছি না, কারণ আমাদের এটা পুরোপুরি ব্রেনের মধ্যে থাকে, ইটস ভার্চুয়াল নট ফিজিক্যাল, তাই জন্য হয়তো আমরা এখন অবধি বুঝে উঠতে পারিনি। কিন্তু এই উইল জিনিসটাই প্রথম ফিজিক্স বা ফিজিক্যাল ফোর্সেসের উদাহরণ আমি দিতে চাই আমার ধারণা অনুযায়ী। যদি তাই হয়, তাহলে এই যে সেকেন্ড ডটটা এক্সিস্ট করলো ইমাজিনেশনের জন্য, এই উইলের জন্যে, এই দুটো ডট সিমিলার, সেম পাওয়ার রাখে, অ্যান্ড দুজনেই ভাবতে পারে। তো এরা আরও অনেক ডটস তৈরি করতে পারে, এটা বুঝে নিতে হবে। কিন্তু এদের মধ্যে একটা ডিফারেন্স ছিল, অবশ্যই থাকতে হবে, কিন্তু সেই ডিফারেন্সটা
টাইমের এক্সিস্টেন্সের আগে। কারণ কি ডিফারেন্স, মানে এদের দুজনের মধ্যে একটা ডিফারেন্স যেটা খুব স্পষ্ট, আপনারা যদি কেউ বলতে পারেন ভালো, যদি মাথায় না আসে আমি বলছি। একটা ডট, যে প্রাইমারি ডট, সে ক্রিয়েট হয়েছে টাইম লাইন ক্রিয়েট হওয়ার আগে, তার ভাইব্রেশনের আগে। আর এই যে সেকেন্ড ডটটা, যে এর ইমাজিনেশনে ক্রিয়েট হয়েছে, এ কিন্তু তৈরি হয়েছে এই ভাইব্রেশনের, এই টাইম লাইন শুরু হওয়ার পরে। তো এইটাই তার ডিফারেন্স, যে এই যে সেকেন্ড ডটটা, এর এক্সিস্টেন্সের রেকর্ড আছে, কিন্তু এই প্রথম ডটের এক্সিস্টেন্সের কোনো রকম রেকর্ড নেই। তো যদি তাই হয়, তাহলে সে তো ক্রিয়েট করলো, এই ক্রিয়েট হওয়ার পর কি হলো, এই টাইমটা যখন ফ্লো হওয়া শুরু হলো, তখন এই টাইমের ফার্স্ট লটা ক্রিয়েট হলো, যেটা উইলের পর ল হিসেবে আমরা ধরতে পারি, সেটা হচ্ছে টাইম লাইন। টাইমের থেকে বড় সত্য, টাইমের থেকে বড় নিয়ম কিছু নেই। কিন্তু টাইমেরও অনেক রকম বেনিয়ম আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টাইম চলে, কিন্তু সেইগুলো তো অনেক পরের কথা। আমি তার অনেক আগের কথা বলছি, যখন টাইমের এত ভেদাভেদ ছিল না, যখন একরকম ছিল টাইম, একটাই টাইম ছিল। এই দুটো ডট নিশ্চয়ই নিজেদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু এরা তো মুভ করতে জানে না। এরা কি করে মুভ করবে? একটা কেঁচো মুভ করে এরাম, মানে এরাম এরাম করে, কিন্তু সেটা তো একটা রেফারেন্সে, সেটা মাটি পায়, সেই জন্য সে এরাম এরাম করে এগোতে পারে। এরা তো স্পেসে আছে, তো এরা হয়তো মুভ করেইনি, মুভ করার চেষ্টা করেছে, কারণ যেহেতু দুজনকে দেখতে পাচ্ছে, হয়তো খুবই কাছাকাছি, কিন্তু ডট তো ইনফাইনাইটলি স্মল। তো সেই জন্য এরা যতই কাছাকাছি হোক, এদের দুজনের মধ্যে ডিস্টেন্সটা সবসময় ইনফাইনাইট। আর সেই জন্যেই এরা যত নিজেদের কাছে যাওয়ার চেষ্টা করে, এদের মনে হয় যেন আশেপাশটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, কারণ এরা আরও ছোট হয়ে যাচ্ছে। অ্যান্ড আলটিমেটলি এদের দুজনের মধ্যে ডিস্টেন্সটা সেম থাকে, কিন্তু পুরো ইউনিভার্স বাড়তে থাকে অ্যান্ড এরা ছোট হতে থাকে কোনো একটা। তো এরা শ্র্যাঙ্ক হতে থাকে। এই যে শ্র্যাঙ্ক হচ্ছে, শ্রিঙ্ক করছে এরা, এই ব্যাপারটা একটা ফ্রেম অফ রেফারেন্সের জন্ম দেয়, যে আমি ওকে দেখতে পাচ্ছি, ও আমাকে দেখতে পাচ্ছে, কিন্তু দুজনেই ফিক্সড দুজনের জন্যে। মানে আমি ওর কাছে যেতে পারছি না, ও আমার কাছে যেতে পারছে না। এখন যদি আমি ট্রেনে করে যেতাম, সঙ্গে সঙ্গে গাছপালাও যেত, মাঠঘাটও যেত, আমি তাহলে বুঝতেই পারতাম না ট্রেনটা চলছে। তো গাছপালার ফিক্সড থাকা খুব দরকারি। এই ডটটার জন্য ওই ডটটা ফিক্সড, ওই ডটটার জন্য এই ডটটা ফিক্সড। হ্যাঁ, দুজনেই ফিক্সড হলে আর মুভমেন্ট কোথায় হবে? তো সেই জন্যই তারা মুভমেন্ট দেখতে পাচ্ছে না, কিন্তু ফ্রেম অফ রেফারেন্স একটা তৈরি হলো। এইটা খুব দরকারি জিনিস, কারণ এইটা ছাড়া ফিজিক্সের বাকি লজ চালু করা বা বোঝানো বা সৃষ্টি করা খুব মুশকিল। তো ধরে নেওয়া যাক যে ওরা কাছে যেতে গিয়ে শ্র্যাঙ্ক করে গেছে আর নিজেদের পয়েন্ট ফিক্সড হয়ে গেছে, কারণ তারা ডট ইনফাইনাইটলি স্মল। আমি অ্যাকচুয়ালি এই কারণেই এদেরকে ডট বলেছি, কারণ আমি তো জানি না তারা ডট ছিল না স্কোয়ার ছিল না বড় সাইজের একটা কিছু ছিল, কিন্তু যা বুঝতে পারছি এরা যত নিজেদের কাছে যাচ্ছে তত শ্র্যাঙ্ক করছে। আলটিমেটলি আমার বক্তব্য অনুযায়ী এই দুটো পয়েন্টের অ্যাড্রেস বা দুটো পয়েন্টের লোকেশন এক জায়গাতে, এরা মুভ করে না। এরা মুভ করার চেষ্টা হয়তো করে, কিন্তু মুভ করে না। তো এই যে রেফারেন্স তৈরি হলো, এরা দূরেও যেতে চেষ্টা করলো, তখন দেখলো যে তারা আরও বড় হয়ে যাচ্ছে। মানে দূরে যাওয়াটাই বড় হওয়া অ্যান্ড কাছে যাওয়াটাই ছোট হওয়া। আলটিমেটলি এদের মধ্যে ডিস্টেন্স সেম থাকছে, কারণ এদের আশেপাশে আর কোনো রকম ফ্রেম অফ রেফারেন্স নেই, যে না একটা পৃথিবী আছে, আমি যত বড় হয়ে যাচ্ছি দেখছি পৃথিবীটা ছোট হচ্ছে, এরকম ব্যাপার নেই। এরা বড় হলেও এদের নিজেদেরকে দেখেই বুঝতে হবে এরা বড় হচ্ছে। তো আলটিমেটলি এরা বড়ও হচ্ছে না, ছোটও হচ্ছে না, একই জায়গায় আছে, কাছেও যাচ্ছে না, দূরেও যাচ্ছে না, কিন্তু হয়তো চেষ্টা করছে। সেই চেষ্টার জন্যই আমি বলছি যে যত দূরে যাচ্ছে তত বড় হয়ে যাচ্ছে, যত কাছে আসছে তত ছোট হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে আমার কনসেপ্ট। তো এই বড় ছোট হওয়া তো হলো, এই ডটগুলো দেখছে যে এরা কাছে যেতেও পারছে না, দূরে যেতেও পারছে না, কিন্তু এই প্রসেসটা, এই যে দূরে যাওয়া বা কাছে আসা, এটা সামহাও একটা অসিলেশন, একটা ভাইব্রেশন তৈরি করছে। ওরা নিজেরা ভাইব্রেট করতো, কিন্তু এবার কিন্তু এরা
একটা ডিস্টেন্সে ভাইব্রেট করছে, বেশ অনেকটা দূর ডিস্টেন্স, হয়তো হয়তো হাজার হাজার কিলোমিটার ট্রাভেল করার পর বুঝতে পারছে ওটা বড় হয়ে যাচ্ছে বা ছোট হয়ে যাচ্ছে। তো সেটা আমরা জানি না, কিন্তু হচ্ছে, একটা অসিলেশনের সৃষ্টি হচ্ছে, কাছে আসা অ্যান্ড দূরে যাওয়া দিয়ে অসিলেশন। তো আমরা বলতেই পারি যে কোনো মুভমেন্ট নেই মানেও সেটা অসিলেশন, কারণ আলটিমেটলি একটা ভাইব্রেশন সবার আছে। অ্যান্ড ভাইব্রেশন আছে মানে সে একটা এখান থেকে এখানে ভাইব্রেট করছে আমার আঙুল, এর মানে যখন এই আঙুলটা এখানে তখন এই জায়গাটা ফাঁকা, যখন আঙুল এখানে এই জায়গাটা ফাঁকা। তো আলটিমেটলি এইখানে কিন্তু একটা স্পেস খাচ্ছে আমার হাতটা, আমার আঙুলটা। সেরকমই প্রত্যেকটা পয়েন্ট যখন ভাইব্রেট করে একটা স্পেস খেয়ে ফেলে, ওয়েস্ট হয়। তো অবভিয়াসলি সেটাই আমাদের অসিলেশন বা ভাইব্রেশন সৃষ্টি করে। এবার এরা যখন অসিলেট করছে তখন হয়তো এরা, যেহেতু একজন আরেকজনকে রেফারেন্সে, হতে পারে কখনো হয়তো একটা ডট দাঁড়িয়ে গেছে আর একটা ডট যাওয়ার চেষ্টা করছে। তো এবার তাহলে কি হচ্ছে, হয় এই ডটটা দেখতে পাবে এ বড় ছোট হচ্ছে, যে যত কাছে আসছে তত ছোট হয়ে যাচ্ছে অ্যান্ড এগোচ্ছে না, বা যত দূরে যাচ্ছে তত বড় হয়ে যাচ্ছে, পেছোচ্ছে না, এরম একটা কিছু হবে। তো তাতে এই বড় ছোট হওয়াতে হোক বা কাছে দূরে আসাতে হোক, একটা অসিলেশনের স্পিড ডিটারমাইন হয়েছে, যেটা দেখতে পাচ্ছি যে আমরা চাইলে অনেক ফাস্ট অসিলেট করতে পারি, অনেক স্লো অসিলেট করতে পারি, কারণ আলটিমেটলি এরা উইল দিয়ে মুভ করছে, এরা কিন্তু হাত পা দিয়ে কোনো পজিশনে মুভ করছে না। স্পেসে কিছু নেই, কোনো রকম কিছু আঁকড়ে ধরার জায়গা নেই, একমাত্র উইল হচ্ছে তার আঁকড়ে ধরার জায়গা, তার ইচ্ছা শক্তি হচ্ছে তার আঁকড়ে ধরার জায়গা। তো সে ফাস্টার অ্যান্ড স্লোয়ার মুভ করছে টাইমের রেসপেক্টে, কারণ তারা একটা টাইম তৈরি করে ফেলেছে তাদের অসিলেশন দিয়ে প্রথমেই। তো এরা হয়তো আরও এক্সপেরিমেন্ট করলো, কারণ আমরা দেখতে পাই ইউনিভার্স এক্সপেরিমেন্ট করতে খুব পছন্দ করে মাল্টিভার্সের থিওরি অনুযায়ী, যে আমরা আর একটা জায়গা হয়তো আমি এই কাজটাই করছি না, বা হয়তো আমি যে এতগুলো ভিডিও বানালাম হয়তো আমি ভিডিও বানাচ্ছি না, হয়তো ওইটায় আমি ডাইরেক্ট বই লিখছি। তো কিছু তফাৎ হচ্ছে, এর মানে কি আমার প্রত্যেকটা ইউনিভার্সে আমার প্রত্যেকটা ভ্যারিয়েশন কিছু না কিছু করছে, আলাদা করতে পারে, সেম জিনিস করতে পারে, 1 মিনিট বাদে করতে পারে, 1 মিনিট আগে করতে পারে, বা সেটা 10 ঘন্টাও হতে পারে, মানে থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস, মানে ইনফাইনাইট জিনিস হচ্ছে একসাথে। তো ধরে নেওয়া যায় যে ইউনিভার্স এক্সপেরিমেন্ট করতে খুব পছন্দ করে, যে আউটকাম কী হবে এটা জানতে খুব পছন্দ করে, অ্যান্ড তাই জন্যই সেটা করছে। তো সেই ফিলিংটা থেকে যে আমাদের সঙ্গে এক্সপেরিমেন্ট হচ্ছে, অনেক সময় দেখা যায় যে যারা মেন গডস তারা ইন্টারফেয়ার করছে না, যাদেরকে আমরা পুজো করি, যাদেরকে আমরা চিনি, তারা ইন্টারফেয়ার করে, কিন্তু তার জন্য সৃষ্টিটা তো চেঞ্জ হয়ে যায় না, টাইমটা পিছিয়ে গেল এরকম হয় না, বা আমাকে একটা এই পৃথিবী থেকে নিয়ে যে না বাবা তোমার এখানে টাকা পয়সা নেই, তোমাকে আমি একটা অন্য পৃথিবীতে দিচ্ছি যেখানে প্রচুর টাকা পয়সা, এরকম হয় না। তো ধরে নেওয়া যায় যে যে প্রধান সৃষ্টিকর্তা সে এক্সপেরিমেন্ট করতে খুব পছন্দ করে, আমরা তার কাছে অনেকটা খেলনার মতো, সে দেখে, সে দেখতে খুব ভালোবাসে, কারণ সে তো আমাদের সৃষ্টি করেছে, সে জানে যে আমাদের যদি কিছু হয়েও যায় আমরা আবার এক্সোলেই ফিরে যাব। তো তার কোনো অসুবিধা নেই, সে ভাবছে, মানে আমাদের যেরকম বাচ্চাদের জন্যে একটা খেলনা ছিনিয়ে নেওয়া, বাচ্চাটা হাঁ হাঁ করে কাঁদছে, বাচ্চাটার কাছে সেটা হচ্ছে তার জীবন ছিনিয়ে নেওয়া হলো, কিন্তু আমরা জানি যে ওটা কিছুই না, খেলনাটার কতই বা কী হবে। সেরকমই হয়তো ভগবানের কাছে আমরা ওই বাচ্চার মতো, যে এর টাকা নেই বলে কাঁদছে, এর অমুক মারা গেছে বলে কাঁদছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিছুই না, আলটিমেটলি সবই সেম, সবই এক্সোলে গিয়ে মিশবে, কারণ ভগবান তো সেটা জানে। সেই জন্যই হয়তো সে এতটা ইন্টারফেয়ার করে না, রাদার সে দেখে, সে এক্সপেরিমেন্ট করে যে আমরা এতে কি রিয়্যাক্ট করবো, হ্যাঁ তার জন্য সে কোনো রকম কোনো ফল বিচার হয়তো করে না, সে শুধু দেখে, সে হয়তো শেখে আমাদের থেকে যে কোনটা ঠিক কোনটা ভুল। যাই হোক, ডিভিয়েট করে যাচ্ছি টপিক থেকে। তো আমার বক্তব্য অনুযায়ী যে অসিলেট ফাস্টার করছে বা স্লোয়ার করছে, এইবার এই অসিলেশন শুরু হওয়ার পর এই ডটসগুলো নিজেদেরকে ইম্যাজিন করছে যে তারা ভাইব্রেট করছে, এটাই তারা ইম্যাজিন করছে, কারণ আমরা নিজেদেরকে, আমি হাসছি, আমি কি করে বুঝবো আমি হাসছি, তো আমার মুখের এক্সপ্রেশন, কিন্তু সঙ্গে সঙ্গে আমার মাথার ভেতরে আমার নিজের একটা মুখ, হাসি হাসি মুখ ফুটে উঠছে। তাই জন্য অনেক সময় এরকমও হয় যে আমরা হয়তো গম্ভীর মুখে বসে আছি কিন্তু মনের ভেতরে আমরা খুব হাসছি, কারণ আমাদের মনের ভেতরের ছবিটায় তখন আমরা হাসছি। সেরকমই হয়তো সে ইম্যাজিন করছে যে আমরা ভাইব্রেট করছি ডটসগুলো, আর এই ইম্যাজিনেশনে হঠাৎ করেই অনেক, অসংখ্য, ইনফাইনাইট বা ফাইনাইট হয়তো
কিন্তু গুণে ওঠার মতো নয়, হয়তো কোটি কোটি বা আরও তারও বেশি ডটস তৈরি হয়ে গেল, কোটি কোটি বা তারও বেশি ডটস তৈরি হয়ে গেল। এই ডটগুলো কি বলবো, মানে একটু অন্যরকমভাবেও ভাইব্রেট করছে, সবসময় যে একভাবে, কারণ সে যখন নিজেকে ইমাজিন করছে প্রত্যেকবার সে একই রকম ইমাজিন নাও করতে পারে। সে হয়তো প্রথমবার ইমাজিন করছিল এরমভাবে, দ্বিতীয়বার ইমাজিন করছে এরমভাবে, তৃতীয়বার এরমভাবে, তো এরম হাজার একটা ডাইরেকশনে ইমাজিন করতে পারে। তো ইমাজিন করছে, ইমাজিন করতে করতে কাউন্টলেস ডটস বিভিন্ন রকমভাবে ডিফারেন্ট ওয়েজে ভাইব্রেট করা শুরু হলো। এবার এই যে টু কসমিক ডটস, যাদের কালারলেস, ফর্মলেস, কোনো ফিজিক্যাল প্রপার্টি নেই, এরা যারা দুটো প্রথম ডটস একটা টাইমলাইনের আগে আর ঠিক পরে যে এক্সিস্ট করছে, এরা দেখতে পেল যে আমরা বাকি ডটসের রেফারেন্স পাচ্ছি। এতক্ষণ যে একজন আর একজনের রেফারেন্স পাচ্ছিল, এবার অনেকগুলো ডটসের রেফারেন্স পাচ্ছে এরা নিজেরা। এতে কি হচ্ছে, এরা মুভমেন্টকে অ্যালাউ করছে সব ডাইরেকশন। শুধু নিজের কাছে, এতক্ষণ কী হচ্ছিল, দুটো ডট নিজেদের কাছে আসছিল বা দূরে যাওয়ার চেষ্টা করছিল। এখন কি হচ্ছে, 3 নম্বর ডট, 4 নম্বর ডট, 5 নম্বর ডট, বিভিন্ন ডাইরেকশন ওরা মুভ করতে পারবে এবার, কারণ তারা এখন ডাইরেকশনস দেখতে পাচ্ছে, খুঁজে পাচ্ছে নতুন নতুন ডাইরেকশনস। তো প্রত্যেকটা ডট একটা ইউনিক ডাইরেকশন, একটা ইউনিক অসিলেশনকে রিপ্রেজেন্ট করছে। এবার যখন আস্তে আস্তে টাইম যেরকম যাচ্ছে, কারণ টাইম লাইন তো অলরেডি ক্রিয়েটেড, তো এই ডটগুলো হয়তো ডিসকভার করলে এদের মধ্যে একটা প্যাটার্ন আছে, শুধু ক্যাওস না, এরাম নড়ছে, এরাম হচ্ছে না, ব্যাপারটা একটা প্যাটার্ন অবশ্যই আছে। কি প্যাটার্ন আছে? প্যাটার্ন তো কিছু থাকবে, কারণ প্যাটার্ন মানে কেওসেও প্যাটার্ন তৈরি হয়। আমরা যদি একটা বোর্ডের মধ্যে অনেকটা বালি রেখে এরকম ট্যাপ 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 করতে থাকি, প্রথম মনে হবে বালিগুলো হয়তো স্ক্যাটার করছে নিজেদের মতো, কিন্তু অনেকক্ষণ দেখতে 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 আমরা বুঝতে পারবো যে এটা একটা প্যাটার্ন ফর্ম করছে, যেটা ইউনিভার্সের রুল। যে কোনো ভাইব্রেশন একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সিতে হলে তার একটা স্পেসিফিক ভাইব্রেটিং টোন থাকে, যাতে সব পার্টিকেল ভাইব্রেট করতে থাকে তার আশেপাশে, যারা যারা ইনফ্লুয়েসড হয়। বালির পার্টিকেলসগুলো যেরকম একটা শেপ ফর্ম করে, কেন এই দিককার, ধরুন একটা এরম একটা শেপ ফর্ম হয়েছে, কেন এই দিককার শেপটা, এই দিককার বালিটা এই দিকে যাচ্ছে না, কেন এই দিককার বালিটা এদিকে যাচ্ছে না, কি করে স্পেসিফিক বলে দেওয়া হচ্ছে যে ওই বালিটা ওখানেই থাকবে? কারণ ভাইব্রেশনে তার একটা রেফারেন্স দেয় যে তুমি ভাইব্রেট করছো, তোমার একটা প্যাটার্ন আছে, একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে যায়। তো এই প্যাটার্ন ক্রিয়েট হওয়ার ব্যাপারটা যেহেতু ফেনোমেনা, একটা ঘটনা, তো আমি ধরে নিচ্ছি এক্সিস্টেন্সের সময়ের বা কিছুটা পরেও হয়তো এই ঘটনাটা ঘটেছিল, যার জন্যই এটা একটা মূল রুল হয়ে গেছে যে এরকমভাবেই চলবে সব কিছু। এগুলো সবই আমি ধরে নিচ্ছি, সবই আমার বিশ্বাস। অসংখ্য ভুল থাকতে পারে, কিন্তু আমি নিজের বিশ্বাসটা অ্যাটলিস্ট বলতে চাইছি বলে এই ভিডিও। তো এই রিদমটা একটা তৈরি হলো। এই ক্যাওসটা যখন কম্বাইন করা হলো ভাইব্রেশনগুলোকে, এটা কিন্তু একটা ডিস্টিংক্ট একটা রিদম তৈরি করলো, একটা আলাদা রিদম তৈরি করলো, যেই রিদমটা স্পেসের মধ্যে একটা মানে এগুলো তো সব কেওটিক পার্টিকেলস ছিল, এর একটা ইউনিক রিদম তৈরি করলো নিজেদের মধ্যে, যে প্রত্যেকটাই একটা একটা মিউজিক তৈরি করার মতো ব্যাপার। এবার মিউজিককে তো এরকমভাবে বোঝানো সম্ভব না, ইট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট থিং, এটা ওইভাবে বোঝাতে পারবো না। আপনাকে ধরে নিতে হবে যে একটা কেওসের মধ্যে একটা প্যাটার্ন এলো, এবার প্যাটার্নটা কী সেটা আমি আপনাকে দেখাতেও পারবো না, সেটা বোঝাতেও পারবো না, কারণ অ্যাবস্ট্রাক্ট জিনিসকে বোঝানো অন্তত আমাদের মানুষদের কম্য নয়। হয়তো আপনি ওই ডটের জায়গায় থাকলে আপনি বুঝতে পারতেন। যাই হোক, আমি একটা ইমেজিন করার চেষ্টা করছি আমার মাথার মধ্যে, আমি চেষ্টা করছি যাতে আপনারাও সেই ইমেজিনটা নিজেদের মতো করে করতে পারেন। অবশ্যই এক হবে কোনো কথা নেই। তো এই রিদমটা এমার্জ হলো, যথেষ্ট অবজারভেশন যদি এটা করা হয়, তাহলে এই রিদমগুলোকে, প্রত্যেকটা রিদমকে, কারণ সবসময় তো এক রিদম চলছে না, রিদমগুলোকে ভাগে ভাগ করা যায়, কখনো কখনো কোনো রিদম রিপিট হচ্ছে, এরকমও হতে পারে।
তো এই রিদমগুলোকে ক্যাটাগরাইজ করা গেল, কিছু সিঙ্গেল ভাইব্রেটিং ডটস, কিছু হয়তো 2-4টে ডটস মিলিয়ে ভাইব্রেট করে হচ্ছে একটা রিদম তৈরি করছে। তো এই প্রত্যেকটা রিদম ইউনিকলি বিহেভ করছে। যেরকম আমরা দেখতে পাই যে প্রোটিনের মধ্যে ফোল্ডিংসগুলো আমাদের বিভিন্ন রকম মানে অ্যামাইনো অ্যাসিডস দিয়ে যে যখন প্রোটিন তৈরি হয়, প্রোটিনগুলো অ্যামাইনো অ্যাসিড কনসেপ্ট যারা জানে না আমি বলছি, যে অ্যামাইনো অ্যাসিডস হচ্ছে এক টাইপের অ্যাসিডস যেটা আমাদের বডিতে তৈরি হয় বা আমরা বিভিন্ন খাবার থেকে নিই। এবার সেই প্রোটিন সোর্স থেকে নিই, এবার সেই অ্যামাইনো অ্যাসিডসের কম্বিনেশন দিয়ে বিভিন্ন রকম প্রোটিন তৈরি হয়, এনজাইম তৈরি হয় বিভিন্ন রকমের। এই যে কম্বিনেশন, এই কম্বিনেশনটা কি, এটা তো কেউ পড়ছে না, পড়ে বলছে না যে ও আচ্ছা আমার ওরম করতে বলছে তাহলে আমি করি, এরকম কোনো ব্যাপার নেই। তাহলে কিভাবে হচ্ছে যে না, এই কম্বিনেশনের জন্যে যেই কম্পাউন্ডটা ফর্ম করছে সে একটা স্পেসিফিক শেপ নিচ্ছে, স্পেসিফিক ফোল্ডস নিচ্ছে, যেই ফোল্ডটা হলে একরকম কাজ করছে, ফোল্ডটা না হলে একরকম কাজ করছে আমাদের এনজাইমগুলো মেকানিজমে। তো এই এনজাইমগুলো যেরকম ক্রিয়েট হচ্ছে বিভিন্ন ফোল্ডিংয়ের জন্যে, হতে পারে এই রিদমগুলোর জন্য, স্পেসিফিক রিদমের জন্য স্পেসিফিক অ্যাকশনস হচ্ছে। এই রিদমগুলো প্রত্যেকটা ইউনিক, তবে এরকম নয় যে কোনো রিপিট হচ্ছে না, অবশ্যই রিপিট হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম অনেকগুলো ইউনিক রিদম তৈরি হয়েছে, কারণ সেগুলোরই তো মানে পারমুটেশন কম্বিনেশন করে বিভিন্ন কাজ তৈরি হবে। তো অবভিয়াসলি একেবারে ইনফাইনাইটলি না, কিন্তু হ্যাঁ প্রত্যেকটারই একটা ইউনিকনেস থাকার কথা। এইবার একটা নতুন জিনিস হলো ইন্টারঅ্যাকশন। কি ইন্টারঅ্যাকশন? রিদমস যেটা একে অপরকে এফেক্ট করছিল, কিন্তু ইন্টেলিজেন্স দিয়ে নয়, তাদের উইল দিয়ে, তাদের বুদ্ধি দিয়ে নয়। এই ডটসগুলোর বুদ্ধি কতটা আছে আমি জানি না, তাদের ইন্টেলিজেন্স কতটা আছে আমি জানি না, কিন্তু এই ডটসগুলোর মধ্যে একটা উইল ছিল যে আমি ওটা করতে চাই, আমি যেতে চাই, আমি মুভ করতে চাই, বা আমি নড়তে চাই, সরতে চাই, বড় হতে চাই, ছোট হতে চাই, এরম কিছু জিনিস ছিল। অ্যান্ড সেগুলোই তারা করছিল কন্টিনিউয়াস, তারা থামছিল, করছিল, একটা তৈরি করছিল একটা কেওস। এই কসমিক ডটগুলো যে প্রথম তৈরি করেছিল, যে দুটো ডট, সেই দুটো ডট এইগুলো দেখে কিন্তু বেশ অবাক, বেশ মজা পেয়েছে। কেন? কারণ তারা এতক্ষণ যেগুলো করে দেখার চেষ্টা করছিল, এরা এখন সেগুলো করছে, আর ওদেরকে আর করতে হচ্ছে না, ওরা খালি দেখছে আর শিখে যাচ্ছে যে আচ্ছা কাছাকাছি গেলে তাহলে এরম হয়ে যায়, লাফালাফি করলে তাহলে ওরম হয়ে যায়। তো এরা দেখে দেখে শিখে যাচ্ছে, এদেরকে আর নিজেদের করে দেখতে হচ্ছে না। এই ইন্টারঅ্যাকশনটা শুরু হলো। তো ন্যাচারাল ভাইব্রেশনের যে প্যাটার্নটা এদের তৈরি হচ্ছিল, ইন্টেলিজেন্স বলুন বা উইল বলুন, সেটা দিয়ে, ইন্টেলিজেন্স অ্যাকচুয়ালি বলা উচিত না, উইলই বলা উচিত, কারণ ইন্টেলিজেন্স হলে আরও অনেকগুলো ফ্যাক্টর চলে আসে, যে তারা মেমোরি কোথায় স্টোর করছে, কীভাবে পাচ্ছে, কী ভাবছে, কেন এগুলো ভাবছে না, কেন ওগুলো ভাবছে। তো আমি এটাকে উইল ধরছি, যেটা সামনে পাচ্ছে সেটাতেই করছে। তো তো এই ন্যাচারাল ভাইব্রেশনসের প্যাটার্ন দেখতে দেখতে এই যে ইন্টারঅ্যাকশনটা তৈরি হলো নতুন রিদমে, এইগুলো কিন্তু আরও ডটস তৈরি হলো, আরও ডটস তৈরি করলো এগুলো। এই কসমিক ডটগুলো কিন্তু এটা দেখে খুবই অবাক, অ্যান্ড এই স্পন্টেনিয়াস রিয়াকশন দেখে তারা অ্যাম্প্লিফাই করে দিল, আর অ্যাম্প্লিফাই করার জন্যে তারা আরও বেশি ক্যাওস তৈরি করলো, কারণ তারা দেখলো যে যত ডটস তৈরি হচ্ছে এদের আর খাটতে হচ্ছে না, বা এদের করে দেখতে হচ্ছে না, এরা জাস্ট ওদেরকে হাঁ করে দেখছে অ্যান্ড শিখে যাচ্ছে। তো আরও ডটস তৈরি করি, আমাকে এবার এদেরকে ডটস তৈরি করার জন্য কী করতে হবে? খালি ইমাজিন করতে হবে ডটসগুলোকে। ওরা ডটস ইমাজিন করছে আর নতুন নতুন ডটস তৈরি হয়ে যাচ্ছে, অ্যান্ড যত নতুন নতুন ডটস তৈরি হচ্ছে, এরা নিজেদের মধ্যে বিভিন্ন রকম ইন্টারাকশন করছে, বিভিন্ন রকম রিদমস বানাচ্ছে, সেই রিদমের বিভিন্ন রকম অ্যাকশনস হচ্ছে। ওরা এগুলো দেখে নিজেরা শিখে যাচ্ছে যে আচ্ছা এটা হলে ওটা হবে, কারণ আলটিমেটলি শেখাটারই দরকার। আমি আম খাই, কেন খাই? কারণ আমি আম খেলেই যে মিষ্টি ভাবটা ফিল করি, আমার ডোপামিন রিলিজ হয়, আমার ভালো লাগে। তো এবার আমার যদি এই ভালো লাগাটা স্টোর হয়ে যায় মেমোরিতে, আর আমি যদি যখন ইচ্ছে এই ভালো লাগাটাকে ফেরত আনতে পারি, তাহলে আমার তো দরকার নেই প্রত্যেকবার আম খাওয়ার। আমি একবার জীবনে আম খাবো, তারপর আমি খালি মনে করবো আচ্ছা আমি আম খেয়েছিলাম, বাহ কি ভালো খেয়েছিলাম,
আমার মনে পড়ে যাবে। আমাদের সেটা হয় না, কারণ আমাদের টেস্ট বাডস, আমাদের বডি ভুলতে থাকে। কিন্তু যখন টাইমের এত রকম রেগুলেশনস নেই, যখন এত রকম পুরনো হয়ে যাওয়া নেই, সেই কসমিক ডটসগুলো তো নিশ্চয়ই যেটা দেখছে সেটা ওদের 10বার ধরে দেখতে হয় না, হয়তো একবার দেখলেই সেটা হয়ে যায়। তো তারা দেখতে পাচ্ছে বিভিন্ন রকম নতুন রিদমস, নতুন ভাইব্রেশনস। এই ডটসগুলো আরও অ্যাম্পলিফাইড হয়ে গেল, ক্যাওস তৈরি আরও হলো, যখন আরও নতুন ডটস তৈরি হলো। এই ডটগুলো যখন বাড়লো, তখন আমাদের প্রথম তৈরি হলো ডেস্টিনি বা ভাগ্য, বা যেটাকে আমরা সহজ কথায় বলতে পারি যে অনেকগুলো ডট মিলে কি করবে, একটা ডিসিশন। কারণ ইনফাইনাইটলি কত কিছু ইনফাইনাইটলি হবে, ইটস ইম্পসিবল টু ক্রিয়েট ইনফিনিটি। তো আলটিমেটলি কি হলো, কিছু স্পেসিফিক জিনিস হতে পারতো যেটা হয়তো কোটি কোটি রকমের, কিন্তু সেটাও তো ফাইনাইট। তো সেই কোটি কোটি রকমের জিনিস বা তারও বেশি জিনিস তৈরি হলো, অ্যান্ড হয়ে সেটা স্টোর হয়ে গেল ওদের মেমোরিতে। এবার ওদের মেমোরি বলতে কি ছিল, ওদের মেমোরি বলতে যেইটা ছিল ওই যেরকম বললাম কম্পিউটার সিস্টেমে যেরকম থাকে বাইনারি, হয়তো তাই ছিল, বা তার থেকে একটু বেশি কমপ্লেক্স কিছু ছিল, এরম জিনিস ছিল। হতে পারে হয়তো এই যে ভাইব্রেশনগুলো, এগুলোই তার রেফারেন্স, সেটা আপ করছে না ডাউন করছে এটার ওপরই তার রেফারেন্স। তো এরম ব্যাপারটা হলো। এই যে ডেস্টিনি তৈরি হলো, বিভিন্ন রকম ডটস আরও এলো কাছাকাছি, আরও দূরে গেল, একসঙ্গে অনেকগুলো ডট, ঝাঁক ডট কাছে এলো অ্যান্ড দূরে গেল, তাতে তৈরি কী হলো, গ্র্যাভিটি। কীভাবে গ্র্যাভিটি তৈরি হলো, এর কাছে আসার ইচ্ছাতে হয়তো এরও কাছে আসার ইচ্ছা হলো। এতক্ষণ দুজন মিলে কাছে আসার ইচ্ছা প্রকাশ করছিল, তাতে কিছু প্রমাণ হয় না। কিন্তু এখানে 10টা ডট, এখানে 10টা ডট, এখানে 10টা ডট বা 9টা ডট যখন চাইছে এর কাছে যেতে, এখানেও 8টা ডট চাইছে কাছে যেতে। তো মেজরিটি চাইছে মানে গ্র্যাভিটি তৈরি হলো, বেসিক্যালি অ্যাট্রাকশান তৈরি হলো। হয়তো আস্তে আস্তে রিপালশন এইভাবেই তৈরি হলো। তো একটা ফার্স্ট একটা স্ট্রাকচার তৈরি হলো ইউনিভার্সে, যেটাকে আমরা আজকের দিনে ইউনিভার্স বলি। হয়তো এতটা গোছানো, এতটা সুন্দর ছিল না, কিন্তু একটা ছিল। ওই কম্পিউটার যখন প্রথম এসেছিলো, কিউবেসিক অ্যান্ড ডস দিয়ে আসতো, হয়তো ওই রকম ছিল। এখনকার উইন্ডোজ 11 হয়তো নেই, এখন আমরা যেটা দেখছি সেটা হয়তো উইন্ডোজ 11-এর ভার্সন। মানে আমি এরকমভাবে বোঝাতে চাইছি যে তখন অনেকটা নন কনস্ট্রাক্টেড ব্যাপারটা ছিল, আনস্ট্রাকচার্ড ব্যাপারটা ছিল। এখন অনেক বেশি কনস্ট্রাক্টেড ব্যাপারটা। তো এই যে দুটো কসমিক ডট ডিসাইড করলো, অবজার্ভ করবে এই পুরো ভাস্ট ক্রিয়েশনকে। এই যে ক্রিয়েশন হলো, যে নতুন এই যে ডটের ইউনিভার্সটা, এইটাকে আমি নাম দিয়েছি বিগ ইউনিভার্স। হ্যাঁ, সরি, একটা ফোন চলে এসেছিলো বলে ভিডিওটা পজ হয়ে গেল। যাই হোক, তো ডেস্টিনি তৈরি হলো, তারপর গ্র্যাভিটি তৈরি হলো, এবং আস্তে আস্তে ইউনিভার্স তৈরি হলো, যেটাকে আমি বলি বিগ ইউনিভার্স। এই বিগ ইউনিভার্সের মধ্যে হয়তো তারপর স্মল ইউনিভার্সই একইভাবে ওই ডটগুলোই ডিসাইড করলো যে একটা তৈরি করা উচিত, যে ইউনিভার্সের মধ্যে অন্যরকম টাইম লাইন চলবে, টাইমটা একটু অন্য হবে। কারণ বিগ ইউনিভার্সের টাইম তো ওদের যে টাইম সেটাই, ওর আন্ডারে যে স্মল ইউনিভার্স, তার হয়তো টাইম লাইনটা আরেকটু ফাস্ট চলে, হয়তো আরেকটু তাড়াতাড়ি কাজগুলো হয়। তার আন্ডারে যে স্মল ইউনিভার্স, বা স্মল ইউনিভার্সের আন্ডারে যে নর্মাল ইউনিভার্স, যেটাকে আমরা ইউনিভার্স বলি, লেটস সে, সেটা আরেকটু ফাস্ট, যেটা আরেকটু ভ্যারিয়েশনস। কারণ এই প্রত্যেকটা স্মল ইউনিভার্সে অনেকগুলো ইউনিভার্স আছে, অনেকগুলো মাল্টিভার্স মিলে একটা স্মল ইউনিভার্স তৈরি হয় আমার ধারণা অনুযায়ী। হয়তো তার থেকেও বেশি লেয়ার্স থাকতে পারে, তার থেকে কম লেয়ার্স থাকতে পারে, কিন্তু আমি মিনিমাম একটা লেয়ার ধরে নিলাম যে 3টে লেয়ারে আছে, বিগ ইউনিভার্স, স্মল ইউনিভার্স, ইউনিভার্স। এই ইউনিভার্সে মোটামুটি অনেক রকম ইউনিভার্সেস আছে, অনেক রকম মাল্টিভার্সেস আছে, তার মধ্যে অনেক গ্যালাক্সিস আছে, প্ল্যানেটস আছে, এগুলো আছে। এই যে টাইমটা রিলেটিভ, টাইম যে চেঞ্জ হচ্ছে ডিফারেন্ট স্পেসের সঙ্গে, ডিফারেন্ট স্পিডে, ডিফারেন্ট অ্যাক্টিভিটির ওপর, এই বক্তব্যটাই আমার এই গড ভার্সেস গড বা গড অ্যান্ড গড। কারণ আমার বক্তব্য অনুযায়ী
যে ক্যাপিটাল গড যেটা, সেটা হচ্ছে এই দুটো কসমিক ডট, এরা পুরো সত্তাটা মিলিয়ে, এদের কনসিয়াসনেস মিলিয়ে এরা পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করে। আর যে স্মল গড যেটাকে বলছি, সেটা হচ্ছে আমরা যাদেরকে ভগবান বলি, হয়তো তারপর তারা ক্রিয়েট হয়েছে, হয়তো ইউনিভার্স তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে, বা বিগ ইউনিভার্স না, হয়তো স্মল ইউনিভার্স তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে তারা ক্রিয়েটেড হয়েছে, কারণ তাদেরও কনসিয়াসনেস আছে, তাদেরও কনসিয়াসনেস। আবার এরকম হতে পারে যে ডটগুলো পরে তৈরি হয়েছিল, তাদের মধ্যেই হয়তো, তারাই হয়তো আমাদের দেবতা, আমি জানি না, কিন্তু একটা ডিফারেন্স রয়ে যাচ্ছে। কারণ লক্ষ্মীকে পুজো করলে আমরা অর্থপ্রাপ্তি করি, এটা ফ্যাক্ট। নারায়ণকে পুজো করলে বাড়িতে অনেক রকম সুবিধা, অনেক রকম প্রোটেকশন হয়। কিন্তু আবার ব্রহ্মা পুজোরও অনেক রকম মানে আছে, পাওনা আছে, অনেক রকম ট্রানজ্যাকশনস আছে। তো এগুলো আছে, এগুলো নেই তা নয়। কিন্তু আবার এক হাতে আমি এটাও দেখতে পাচ্ছি যে আমাদের এই ডট গডস বা ক্যাপিটাল গড, এরা কিন্তু অবজার্ভ করতে বেশি ইচ্ছুক, এরা কিন্তু ইউনিভার্সের রুলস বদলায় না। আর যারা আমাদের চেঞ্জেস আনে পুজোর বিনিময়ে বা বিভিন্ন জিনিসের জন্য বা বিভিন্ন জিনিসের থেকে, তারা কিন্তু চেঞ্জেস করতে পারে, কিন্তু তাও বেশ কিছু নিয়ম তারা রেস্ট্রিক্টেড থাকে। তারা যারা মৃতপ্রায় বা মৃত্যু হয়ে গেছে যাদের, তাদেরকে ফিরিয়ে আনবে না, আনতে পারে হয়তো, কিন্তু আনবে না। আনলে কি এসে যায়, তাদের তো কোনো অসুবিধা নেই। হয়তো তারা আনবে না এই কারণে যে তারা যদি আনে, তাহলে তাদের যে সিনিয়র গডস বা তাদের যে জায়গাটা, সেটায় তারা ক্যালকুলেশন রাখতে পারবে না। তাহলে অনেক ইনফাইনাইট প্যারালাল ইভেন্টস তৈরি হয়ে যাবে, যেটা তারা হিসাব রাখতে পারবে না। অ্যান্ড সেই জন্যেই হয়তো এই সিঙ্গেল ছোটো হাতের লোয়ার কেস ছোটো হাতের গড অ্যান্ড বড় হাতের ডটস বা গড, এটা আমার বক্তব্য। এই অবধি আজকে রাখবো। আজকে তাহলে সেকেন্ড চ্যাপ্টারটা আমি মোটামুটি নিজের মতো করে বোঝালাম, কেউ অফেন্ড হবেন না, আপনাদের কাছে বিনীত অনুরোধ। কারণ এই ব্যাপারটা নিয়ে, এই রিলিজিয়াস নিয়ে পৃথিবী জুড়ে অনেক রকম খারাপ জিনিসপত্র হচ্ছে, যার আমি একটা অংশীদার হতে চাই না। আমি নিজের বক্তব্য, নিজের বিশ্বাস আপনাদেরকে জানালাম। বলবেন কেমন লাগলো কমেন্টে, লাইক করবেন, শেয়ার করবেন যদি ভালো লাগে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।